নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ধনুরাশি নিয়ে। নেক্সট এক মাস ধনুরাশির জাতক জাতিকাদের যে 10টি ঘটনা ঘটবেই, কেন সেই 10টি ঘটনা ঘটবে, কি গ্রহগত অবস্থানের জন্য 10টি ঘটনা ঘটবে, সেই নিয়েই কিন্তু এখন আমি আলোচনা করব। কিন্তু সর্বপ্রথম এটা জানিয়ে রাখি এবং এটাকে মানতেই হবে যে পশ্চিমবঙ্গে কমপক্ষে ধনুরাশি কয়েক লক্ষ রয়েছে, কয়েক লক্ষ মানুষ। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং তাদের জন্মছক আলাদা। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়, তাহলে সেটাও আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু প্রত্যেকটা মানুষ আলাদা, তাই জন্য চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হয়, তাহলে সেটাও আলাদা হয়ে যাচ্ছে। আমি বহুবার বলেছি, আবারও বলছি, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12, এই যে গ্রহগত অবস্থান, তাকেই কালপুরুষ ছক বলে। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এইবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আজকের আলোচনাটা তাহলে কি সার্বিক মতে? একদম সার্বিক মতে। যদি স্পেসিফিক ভাবে আপনি আপনার সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের ছকটা প্রেডিকশন করিয়ে নিন। এখন আপনি বুঝবেন কি করে যার কাছে যাচ্ছেন তিনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিনা? সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার জন্মছক ক্রিয়েট করেন, সেখান থেকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন, দুটোকে ট্যালি করে তবেই কিন্তু প্রেডিকশন করেন। তিনি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কখনো হাত দেখা, হোরা পদ্ধতি, এইগুলো কোনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, মানে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের ক্ষেত্রে যে ক্যালকুলেশন করা হয়, ভাইব্রেশন পার্সেন্টেজ বের করা হয়, সেটা কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয়, তাও 10%, 15% ম্যাক্সিমাম। সুতরাং আপনার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে একমাত্র কালপুরুষ ছক, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন ছক ক্রিয়েট করে প্রেডিকশন করতে হয়। এবং সেটা যে নির্ভুল হয়, সেটা আমি লাস্ট 7.5 বছর ধরে কিন্তু দেখিয়ে আসছি পশ্চিমবঙ্গের মানুষজনকে। এবার আপনি যদি বলেন আপনার কাছে যাব, আপনারা ভাবলেন যে আমার কাছে আসবেন, আমি কোন রকমের ফিসটা জোগাড় করলাম, আমার সম্পর্কে একটু জেনে আসি, তাহলে কখনোই কিন্তু আপনারা আমার কাছে আসবেন না। আমার কাছে তারাই আসবেন বা অনলাইনে প্রেডিকশন করাবেন যারা আমি একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে প্রেডিকশন করা, নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা। কেন না? পজিটিভিটিকে শর্ট আউট করার প্রয়োজন হয় না। তাহলে আমি স্যারের কাছে যাব, গিয়ে নেগেটিভিটিকে ফাইন্ড আউট করব এবং সেটাকে শর্ট আউট করব বাই হুক বাই ক্রুক, তবেই আপনারা আমার কাছে আসবেন, আদারওয়াইজ আসবেন না। ভিড় জমাতে, ভিড় করতে কখনোই আসার দরকার নেই। আমি যদি খুব ভালো মতন ধনুরাশিকে লক্ষ্য করি, তাহলে ধনুরাশির প্রথমত হচ্ছে, ধনুরাশির যদি সবচেয়ে পজিটিভ জায়গা লক্ষ্য করা যায়, তাহলে ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি কিন্তু শনির ঘরে বসে আছে, 3 নাম্বার ঘরে বসে আছে। এখন আমি আগেও বলেছি, বারবার ধরে বলেছি, যে শনি যদি কখনো পজিটিভ হয়ে যায়,
তাহলে শনির ঘরে যে সমস্ত গ্রহ বসে থাকে বা শনির যে দৃষ্টি 3, 7, 10, সেখানে যে সমস্ত গ্রহদের সাথে তার সম্পর্ক সৃষ্টি হচ্ছে প্রত্যেকটি গ্রহকে পজিটিভ করে দেয়। আমরা কিন্তু জন্ম থেকে জন্মান্তর জেনে এসেছি যে শনি নেগেটিভ গ্রহ, বাবা শনি মানে নেগেটিভ গ্রহ, তা নয়। তাহলে প্রথমেই যদি আমি লগ্নের জায়গাটা লক্ষ্য করি, অত্যন্ত স্ট্রং হয়ে গেল। এখন শনি কি? শনি হচ্ছে সততার কারকতা, সততাকে রিপ্রেজেন্ট করে, অনেস্টিকে রিপ্রেজেন্ট করে, কঠোর পরিশ্রমকে রিপ্রেজেন্ট করে, কর্মকে রিপ্রেজেন্ট করে, এবং আমি যে সফলতাটা চাইছি সে সফলতাটার আমি উপযুক্ত হব, সেই উপযুক্ত করে তোলে শনি। শনি একজন অর্ডিনারি মানুষকে তার দশা অন্তর্দশা বা তার যে যখন শনির যে রিফ্লেকশন যখন জীবনে কাজ করে, তখন একটা অর্ডিনারি মানুষকে সত্যিকারের মানুষই রূপান্তরিত করে দেয় শনি। কেননা ডিসিপ্লিনের কারকতাও কিন্তু শনি। এবার খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে সেই শনির ঘরেই কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। তাহলে বৃহস্পতির কাজ কি? বৃহস্পতির কাজ হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, আমার ভেতরের যে নলেজ, সেটাকে কতটা পজিটিভ ভাবে, কতটা প্রপারলি আমি ইমপ্লিমেন্ট করতে পারছি, এটা কিন্তু শনির কাজ। আমি কতটা সঠিক মতন সেটাকে ব্যবহার করতে পারছি, আমাদের বৃহস্পতির কাজ। কতটা সঠিক মতন সেটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারছি। একজন মহিলা বলল শুক্তো কিভাবে রাঁধতে হয়, জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন কাঁচকলা দিয়ে, উচ্ছে দিয়ে, একটু রাঙা আলু দিতে হবে, একটু সাদা সর্ষে দিতে হবে, একটু পোস্ত বাটা দিতে হবে। এমন করে তিনি বললেন যে মানে শুনেই মনে হলো যেন খাওয়া হয়ে গেল। কিন্তু তিনি যখন রান্না করতে গেলেন তখন আর তিনি সঠিক মতন রান্না করতে পারলেন না। তাহলে এই যে আমার ভেতরের জ্ঞানটা রয়েছে, কিন্তু সেটাকে প্রপারলি সঠিক মতন বা প্রফেশনাল ইমপ্লিমেন্ট আমি কখনো করতে পারলাম না। আমি সারা বছর ধরে পড়াশোনা করলাম, কিন্তু যখন আলটিমেট পরীক্ষার সময় হলো, পরীক্ষা কেন্দ্রে গেলাম, পরীক্ষা দিতে গেলাম, তখন দেখা গেল হযবরল হয়ে গেল। তাহলে আমার ভেতরের যে জ্ঞানটা, সেই জ্ঞানটা কতটা প্রফেশনালি, কতটা সঠিক মতন আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি, বৃহস্পতির কাজ হচ্ছে সেটাই। আমরা অনেক ক্ষেত্রে এটাও কিন্তু যুগ থেকে যুগান্তর জেনে এসেছি, বৃহস্পতি নাকি অর্থ দেয়, লক্ষ্মী না। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, এবং ইন্টারনাল যে আমার জ্ঞান, ভেতরের যে জ্ঞানটা, সেটা কতটা সঠিক মতন আমি ডেলিভার করতে পারছি, সেটা কিন্তু বৃহস্পতির উপর নির্ভর করে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি ধনুরাশির ক্ষেত্রটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে প্রথমেই যেটা মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি যদি ডিসিপ্লিনকে মেনটেন করি, আমি যদি ডিসিপ্লিন হই, মানে নিয়মানুবর্তিতাকে আমি মেনে চলছি, সততার সাথে কাজ করছি, এবং যেইটা চাইছি তার উপযুক্ত হওয়ার জন্য কঠোর কঠিন পরিশ্রম করছি, তবেই কিন্তু আমি আমার ভেতরের যে নলেজটা রয়েছে, আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, সেই জ্ঞানটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো। ফর সাকসেস অ্যাচিভ সাকসেস, ফর সাকসেস অ্যাচিভ সাকসেস। আর তা না হলে কিন্তু আমি সেই জ্ঞানটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো না। মানে ইমপ্লিমেন্ট করলেও সেটা কিন্তু সফল হব না, সফলতার দরজাটাকে কিন্তু কখনো খুলবে না। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে। সেকেন্ড হাউসে রাহু বসে থাকলে কি হয়? প্রথমত হচ্ছে আমরা যখন বেশি কথা বলতে শুরু করি, কেননা সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গাটা বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সঞ্চয়ের জায়গাটা বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাও বোঝা যায়।
তাহলে সেকেন্ড হাউসে যখন রাহু থাকে, রাহু মানেটা কি এটা আমাদের জানার প্রয়োজন। রাহু মানে হচ্ছে ইনক্রিজ করে দেয়, নেগেটিভিটি ইনক্রিজ করে দেয়, পজিটিভ হলে ইনক্রিজ করে দেয়। আর রাহু কিন্তু রিপ্রেজেন্ট করে ইমোশন, ইলিউশন, আবেগকে। সুতরাং সেকেন্ড হাউসে যখন রাহু থাকে, অনেক সময় আমরা আবেগবশত এমন অনেক কাজ করতে চাই, আবেগবশত যে কোনো জিনিস করতে গেলেই কিন্তু আমরা কোনো না কোনো ভুল করে ফেলবো। তার কারণ আমাদের যে রিয়েলিস্টিক জীবন, রিয়েলিস্টিক যে স্ট্রাকচারটা রয়েছে তার বাইরে তখন বেরিয়ে যাই। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে আবেগবশত ইলিউশন দ্বারা কোনো কাজ কখনো সেটা ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে না, বা সফলতাকে আমরা কখনো কিন্তু স্পর্শ করতে পারি না। তাহলে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে, সেকেন্ড হাউস দ্বারা যেহেতু দৃষ্টিভঙ্গিকে বোঝা যায়, দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, আবেগ দ্বারা চালিত পরিচালিত হচ্ছে, ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি। এবং যেহেতু সেকেন্ড হাউস দ্বারা আমরা মুখ দিয়ে যে কথাটা বলি, মুখনিসৃত বাণী, সেটাকেও বোঝায়। তাই জন্য আমরা যতটুকু, যেখানে যতটুকু বলা প্রয়োজন তার চাইতে বেশি বলতে শুরু করি, আগ বাড়িয়ে বেশি কথা বলতে শুরু করি। তার ফলে অনেক কথা, যেই কথাগুলো অযথা বলছি, সেই জায়গাটাও কিন্তু চলে আসে। আবার যদি সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউসে যদি রাহু বসে থাকে, তাহলে আমার ওয়েস্ট অফ মানি বা খরচা করার প্রবণতা বিপুল পরিমাণে বেড়ে যায় এবং আমি ভীষণ চুজি হয়ে যাই। আমার পছন্দ হলো, চুজি মানে সবসময় দামি জিনিস কিনতে হবে, নট নেসেসারি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখা গেল একটা খুব সুন্দর পোশাক, সেই পোশাকটা 5,000 হতে পারে, 50 টাকাও হতে পারে, 500 টাকাও হতে পারে। যখন আমার পছন্দ হয়ে গেল তখন সেটাকেই আমি নেব। অর্থ ধরে রাখার ক্ষেত্রে মারাত্মক প্রবলেমের জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। আবার যদি সেকেন্ড হাউসে রাহুর অবস্থান লক্ষ্য করা যায়, জীবনে প্রচুর অর্থ ইনকাম করে, কিন্তু আলটিমেট দেখা যায় সমস্ত অর্থ আমি খরচ করে ফেললাম, সঞ্চয় কখনো হতে চায় না। তাহলে আমি যে এখন অবস্থানটা লক্ষ্য করতে পারছি ছকের মধ্যে দিয়ে, তাহলে নেক্সট 1 মাস ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু প্রচুর অর্থ ইনকাম করবে, কিন্তু খরচাও করবে তার দ্বিগুণ। এবং দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন প্রবল মাত্রায় ইনক্রিজ করবে এবং তার ফলে কিন্তু, আবার বলছি, রিয়েলিস্টিক যে জগৎ বা সমাজ বা যে কোনো ক্ষেত্রে যে প্রফেশনালিজম, সেটাকে বারংবার ধরে ব্রেক করা হবে। বা দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত জীবনের অনেক সময় ইমোশনাল হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা আমার শান্তিকে বিঘ্নিত করে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। 3 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, তাহলে 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটা বোঝা যায়। 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটা কিন্তু বোঝা যায়। তাহলে এই 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি, আবার সেখানে কিন্তু বৃহস্পতিও বসে রয়েছে, যেটা নিয়ে আমি পূর্বেই আলোচনা করলাম। তাহলে আমার দৃষ্টিভঙ্গিটা যতটা, এর আগেই যেমন বললাম ইমোশনের কথা, ইলিউশনের কথা, সেটাও থাকবে, কিন্তু শনি হচ্ছে কট্টর বাস্তববাদী। শনি হচ্ছে প্রবল কঠোর কঠিন পরিশ্রম করো, পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং নিয়মানুবর্তিতাকে মেনে চলো। তাহলে আমি যদি আমার দৃষ্টিভঙ্গির মধ্যে ইলিউশনকে প্রাধান্য দিই, মানুষ বড় শক্তিশালী, বারংবার ধরে বলেছি, এই যে আমি পুরো ভালো মতন ক্ল্যারিফাই করে দিচ্ছি, যদিও সার্বিক মতেই ক্ল্যারিফাই করছি, কিন্তু কোন জায়গাটা নেগেটিভ, কোন জায়গাটাকে আমার সামনের যে 1 মাস যদি আমি ধরি, তাহলে কি করব না, কোন জায়গাগুলোকে বাদ দিয়ে চলতে হবে, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি।
যদি তোমরা বাদ দিয়ে চলতে পারো, সার্বিক মতে হলেও ওই জায়গাগুলোকে তোমরা যদি বাদ দিয়ে চলতে পারো, তাহলে কোনো রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স তোমাদের ক্ষেত্রে আসবে না এবং সফল হতে পারবে, সফলতাকে স্পর্শ করতে পারবে, সফলতার জন্য উপযুক্ত হতে পারবে। তাই জন্য এইগুলো যেগুলো বলছি, এইগুলো আমি চাই না চাই এমনিতে হবেই তা নয়, কিন্তু এইগুলো নর্মালি তোমার মধ্যে প্রবণতা লক্ষ্য করা যাবে, সেই প্রবণতাগুলো যেন না আসে সেটা দেখার দায়িত্ব তোমার। তাহলে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে, হ্যাঁ, সেকেন্ড হাউস মানসিকতা মনোভাবের মধ্যে কখনো কোনো মতে আমরা মানুষ, রক্ত মাংসের মানুষ, আমাদের আবেগ থাকবে না, ইমোশন থাকবে না, থাকবে, কিন্তু সেইটা যেন ওভার না হয়ে যায়, কেননা রাহু কানেকশন ক্রিয়েট হয়ে রয়েছে। আর মানসিকতা মনোভাবের মধ্যে যদি ইলিউশনে আক্রান্ত হয়ে আমি ডিসিশন নিই, কাজ করি এবং সেরকম সেই ইলিউশনকে বিশ্বাস করতে থাকি, তাহলে কিন্তু আমি সফল হতে পারবো না, কেননা এই ছকের মধ্যেই সবকিছু বলে দেয়। 3 নাম্বার ঘর মানে মানসিকতা মনোভাবের জায়গা, সেখানে কিন্তু নিয়মানুবর্তিতা, সেখানে কিন্তু কঠোর পরিশ্রম, ডিসিপ্লিন, অনেস্টি, ইললিগাল অ্যাক্টিভিটিস করব না, এই থিঙ্কিং নিয়ে যদি আমি এগোই তাহলে অবশ্যই কিন্তু আমি সফল হবই হব। এবং সবচেয়ে বড় কথা যে যখন শনি হচ্ছে কট্টর বাস্তববাদী, বারবার ধরে বললাম, আমরা কিন্তু থার্ড হাউস দ্বারা আজকের দিনের সংযোগ, যাকে আমরা লাক ফ্যাক্টর, কপাল, ললাট লিখন নানান কিছু বলি, সেটাকেও বোঝায়। তাহলে সেই ঘরটা যখন শনির হয় তখন কিন্তু আমাদের ওই সংযোগ কাজ করে না, লাক ফ্যাক্টর কাজ করে না, ভাগ্য কাজ করে না। প্রত্যেকটা ইঞ্চি কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে জয়ী হয়ে 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 কিন্তু একদম সফলতার শীর্ষে উঠতে হয়, যেখানে সবাই তোমাকে জয়ী আখ্যা দেবে, জয় করতে হবে। বোঝাতে পারলাম? একদম ক্লিন করে বোঝাচ্ছি, কিন্তু এখানে আমাদের ইমোশন থাকবে, আমাদের আবেগ থাকবে, অনুভূতি থাকবে, সবকিছু থাকবে, কিন্তু আমি কোন সিদ্ধান্ত কখনো ইলিউশনের মাথায় করব না। আমি ইলিউশনে অর্থাৎ স্বপ্নে দেখছি, জেগে জেগে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে যেটা দেখছি যে এই ফাটকাতে যদি আমি টাকাটা লাগিয়ে দিই, কেউ হয়তো বলেছে 6 মাসে ডবল হয়ে যাবে, ক্ল্যারিফাই করারও দরকার নেই। 6 মাসে কখনো সফল হওয়া যায় না, 6 মাসে কখনো কোনো টাকা ডবল কেউ করতে পারে? টাকাটা ডবলও হচ্ছে, তার পেছনেও তো সেই টাকাটাকে তো বিজনেস রোলিং করানো হচ্ছে, বিজনেস করানো হচ্ছে, হোয়াটএভার যাই হোক। তাহলে এই রিয়েলিস্টিক ব্যাপারগুলোকে আমাদের ভীষণ ভালো মতন জানতে হবে। তবে আমি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 নাম্বারটা খুব উচ্চস্থ দেখছি, তার কারণ 4 নাম্বার ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে। মিনের ঘরে শুক্র সবসময় পজিটিভ রেজাল্ট দেয়। এখন 4 নাম্বার ঘরের কাজ কি? জীবনের আনন্দ। তাহলে নেক্সট 1 মাস ধনুরাশির জাতক জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি, জীবনের আনন্দের জায়গাটা থাকছে। 4 নাম্বার ঘর দ্বারা আমি সফলতার জন্য নিজেকে কতটা প্রস্তুত করছি সেটাকেও বোঝা যায়। তাহলে আমি কেবল ইলিউশনে আক্রান্ত হয়ে সফলতার জন্য বসে আছি বা মানত করছি তা নয়, বা গাছের মধ্যে আমি ওই কারবারজি তা নয়। আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি পরিশ্রমও করছি, কেননা সফলতার উপযুক্ত হওয়ার যে ঘর, যে সফলতাটা চাইছি তার উপযুক্ত বা সেইটা মানে অ্যাচিভ করার জন্য আমি কি প্রস্তুতি নিচ্ছি, সেই জায়গাটায় পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, তার মানে আমি প্রস্তুতি নিচ্ছি। 4 নাম্বার ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকে বোঝা যায়, তাহলে ব্যক্তিগত জীবন অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে হাজবেন্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজবেন্ডকে মারাত্মকভাবে সাপোর্ট করবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এই যে 4 নাম্বার ঘরে মিনের ঘরে যে শুক্র বসে রয়েছে, সেই শুক্রের ঘরে তুলার ঘরে শনি উচ্চস্থ হয়ে রয়েছে। তুলার ঘরে শনি সবসময় পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে আমি ব্যক্তিগত জীবন, সাংসারিক ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। তার মানে কি প্রবলেম আসবে না? প্রবলেম আসতেই পারে, অর্থনৈতিক ক্রাইসিস আসতেই পারে, কিন্তু যে কোনো ক্রাইসিসকে সকলে একসাথে হ্যান্ডেল করবে, যে কোনো প্রবলেমে সকলে একসাথে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করবে।
যে কোনো প্রবলেম অর সিচুয়েশনে সবাই তোমাকে সাপোর্ট করবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, যদিও এটা কিন্তু আমি সার্বিক মতে আলোচনা করছি। যদি আমি খুব ভালো মতন 5 নাম্বার ঘরটা দেখি, 5 নাম্বার ঘরটা মঙ্গলের ঘর, সেটা কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, কেননা বৃশ্চিক এবং মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে আমার 12 নাম্বার ঘরে যদি মঙ্গল, এবং ফিজিক্যালি মঙ্গল কিন্তু 12 নাম্বার ঘরেই বসে রয়েছে, 12 নাম্বার ঘর নিয়ে বা 5 নাম্বার ঘর নিয়ে যদি খুব ভালো মতন ক্ল্যারিফাই করা যায়, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত আমার ক্রোধটাকে মারাত্মকভাবে কমানোর প্রয়োজন আছে। আমার চাপা ক্রোধ বা আমার উগ্রতা বা আমি ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, বা দেখা গেল, আমি বারবার ধরে বলছি, রিয়েলিস্টিক হলে কি হয়, নিয়মানুবর্তিতা, এই কথাটা কিন্তু আমি অন্তত 10 থেকে 12 বার বললাম। শনি নিয়মানুবর্তিতাকে মেনটেন করে, তাহলে এক্ষেত্রে কিন্তু নিয়ম বহির্ভূত হয়ে যাবার জায়গা, কেননা মঙ্গল রিপ্রেজেন্ট করে সৈনিককে, সৈনিকের কখনো কিন্তু নিয়ম থাকে না। এবং বিশেষ করে কিন্তু 12 নাম্বার ঘরে মঙ্গল অনিয়ন্ত্রিত, অনিয়মিত এবং উগ্রতাকে প্রকাশ করে। তাহলে 5 নাম্বার ঘরটাকে স্ট্রং করতে হলে আমার এই জায়গাগুলোকেও কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন আছে। যখনই আমি অনিয়ন্ত্রিত, অনিয়মিত এবং যখনই আমি উগ্র হয়ে যাব, এবং 12 নম্বর ঘরে মঙ্গল কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে, যেমন প্রচন্ড ক্রোধ সৃষ্টি করে, এবং সবচেয়ে বড় কথা, অনেক সময় হিংসা সৃষ্টি করে। কাউকে টার্গেট করলে তার ক্ষতি করেই ছাড়বে, এই মানসিকতাটা আমার মধ্যে হিংস্র যে প্রবৃত্তি, সেটাকে কিন্তু ইনক্রিজ করে। আবার ওভার কনফিডেন্টও করে ফেলে। ওভার কনফিডেন্ট হয়ে গেলে কি হয়, ডিটেলিং ভুলে যায়। একজন বিজনেসম্যান খুব ভালো বিজনেস করছে, প্রত্যেকটা কাস্টমার যে তার লক্ষ্মী সেটা ভুলে যায়। আপনার নিতে হলে নিন, নয়তো চলে যান, আমাদেরকে দাঁড়াতে হবে, এমন বিহেভিয়ার করতে শুরু করি। তার কারণ প্রথমেই কিন্তু আমি বললাম, সেকেন্ড হাউসে রাহু বসে থাকা মানে আমি ইলিউশনে আক্রান্ত হয়ে, এবং সেকেন্ড হাউস দ্বারা আমার মুখনিসৃত বাণীকেও বোঝায়। তাহলে আমি যখন আবেগ দ্বারা, ইলিউশন দ্বারা কথা বলবো, অনেক ক্ষেত্রে অনেক লুজ টক করতে পারি। আর্গুমেন্টে জড়িয়ে গেলে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি বা অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তুমি যদি তোমার উগ্রতা, তোমার ক্রোধ, তোমার রাগ, তোমার ওভার কনফিডেন্ট এবং অনিয়ম হয়ে যাওয়া, অনিয়মানুবর্তিতা, অনিয়ন্ত্রিত যদি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি তোমার সফলতাটাকে কিন্তু কখনো কন্ট্রোল ধরে রাখতে পারবে না, সেটা কিন্তু বেরিয়ে যাবে। যেমন সেকেন্ড হাউস দ্বারা বোঝা যাচ্ছে আমি অর্থকে সঞ্চয় করতে পারবো না, অর্থটা বেরিয়ে যাবে। সেরকম ভাবেই কিন্তু আবার 12 নম্বর ঘরের মঙ্গল 2:1% মধ্যে দিয়ে কিন্তু শুক্রকেও হিট করছে। তাহলে আমার মনের মধ্যে এরকম ধরনের কোন টেন্ডেন্সি চলেও আসতে পারে যে ভালোই তো ইনকাম হচ্ছে, এইখানে এই টাকাটা লাগিয়ে দেখি, ওইখানে ওই শেয়ারে টাকাটা লাগিয়ে দেখি, এইখানে এই টাকাটা লাগিয়ে দেখি, টাকাগুলো সব লাগিয়ে দিলাম, বিজনেসটা আমি কত বড় করে ফেললাম, রোলিং করছি, সব মায়ের ভোগে চলে গেল। এই জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। 6 নাম্বার ঘরকে যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 6 নাম্বার ঘর 4 নাম্বার ঘরে কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র, 4 নাম্বার ঘরে মিনের ঘরে শুক্র উচ্চস্থ মানা হয়। 6 নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের প্রাত্যহিক জীবন ধারণকে বুঝি। তাহলে সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। শুধু মঙ্গলের ব্যাড রিফ্লেকশনকে অফ করতে হবে। আইডেন্টিটি ক্রাইসিস, ওভার রিয়াক্ট করা, ক্রোধের জায়গা, এই জায়গাগুলো অনিয়ন্ত্রিত, অনিয়মিত, এই জায়গাগুলো কখনো যেন না চলে আসে। এবং 12 নম্বর ঘরে যখন মঙ্গল এবং 1 2 3 4 5 6 7 আবার 6 নম্বর ঘরকেই যখন হিট করছে, তখন মঙ্গলের 12 নম্বর ঘর এবং 6 নম্বর ঘরকে হিট করাকে কিন্তু যৌন আকাঙ্ক্ষা এবং কিছুতেই আমি যৌন তৃপ্ত হচ্ছি না, সেই জায়গাটাকেও বোঝায়। তাহলে এই জায়গাটাকে, অর্থাৎ
নিয়ন্ত্রিত, নিয়মিত, নিজেকে কন্ট্রোল করতে হবে। যদি করতে পারি তাহলে 6 নাম্বার ঘর দ্বারা প্রাপ্তহিক জীবনকে বোঝায়, সেটা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। আবার 6 নাম্বার ঘর দ্বারা আমরা রোগকে বুঝি, তাহলে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 4 নাম্বার ঘরে বসে রয়েছে, তখন আমার ব্যক্তিগত জীবনে, আমার গৃহের মধ্যে আমার মায়ের রোগ, বাবার রোগ, স্ত্রীর রোগ, হাজবেন্ডের রোগ, সন্তানের রোগ, কোন রোগ, সেটাকে ওভারকাম করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা ডিটোরিয়েট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, রোগ থেকে মুক্তি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘর দ্বারা ঋণকেও বোঝায়, তাহলে ঋণ থেকেও কিন্তু মুক্তি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা 6 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়, তাহলে শত্রুতা তো শত্রুরাই থাকে, কিন্তু শত্রুরা কখনো তোমার ক্ষতি করতে পারবে না, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাট যখন 12 নাম্বার এবং 6 নাম্বার ঘরে মঙ্গলের এবং শুক্রের কানেকশন ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। শুক্র এবং মঙ্গল যে কোনো ভাবে যদি কানেকশন ক্রিয়েট করে, হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট করে, এটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং নিজের শত্রু কিন্তু নিজেই হয়। তাহলে আমি যদি নিজেকে রেকটিফাই না করতে পারি, তাহলে অকস্মাৎ যে সফলতা, যে শান্তি, যে সুস্থতা, সেটা হঠাৎ করে কিন্তু ব্রেক করতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে। এই সময়টাই বিপুল অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে নেক্সট 1 মাস। সেখান থেকে আমার যে ঋণ, সেই ঋণটাকে আমি আস্তে আস্তে কমাতে পারি, অহেতুক ওয়েস্ট অফ মানি না করে বা অহেতুক কোথাও ইনভেস্ট না করে। আমার প্ল্যানিং এর ভীষণ প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। 7 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 7 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কেননা 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু 11 নাম্বার ঘরে এবং উচ্চস্থ শনির সাথে বসে রয়েছে। আমি আগেও বললাম, আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে তোমার পার্টনার যারা রয়েছে, অর্থাৎ আমি যদি আমার সার্ভিস ক্ষেত্রটাতে লক্ষ্য করি, তাহলে সার্ভিস ক্ষেত্রে আমার যারা কলিগস, আমার বস, আমার ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, আমার সাবঅর্ডিনেট, কর্মচারী, সবার দিক দিয়ে সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বিজনেসম্যান হই, তাহলে কাস্টমারের দিক দিয়ে সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি দেখা যাচ্ছে আমরা পার্টনারশিপ বিজনেস করছি, পার্টনারের দিক দিয়ে মারাত্মক সাহায্যের হাত বা কোরিয়াল রিলেশন লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র 12 নম্বর ঘরের মঙ্গল ওভার কনফিডেন্ট বা উগ্রতাকে যদি ত্যাগ করতে পারো, তাহলে কিন্তু উগ্রতাকে যদি ত্যাগ না করতে পারো, তাহলে এরা শত্রু হয়ে যাবে। তুমি যদি লুস্টক করতে শুরু করো, আর্গুমেন্ট করতে শুরু করো, বা ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে তুমি যদি বাদলিং দিতে শুরু করো, তাহলে কিন্তু এরা শত্রু হয়ে যাবে। তা না হলে এদের দিক দিয়ে মারাত্মক সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, বৈবাহিক স্থান অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আলটিমেট 7 নাম্বার ঘরটার বুধ বসে রয়েছে। তাহলে আমি যা যা কিছু বললাম, বিজনেস ক্ষেত্র থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, সার্ভিস ক্ষেত্র থেকে শুরু করে, বন্ধুদের সাথে মেশা থেকে শুরু করে, প্রেম করা থেকে শুরু করে, যৌন সংসর্গ থেকে শুরু করে, সমস্ত কিছুতে যেইটা সর্বপ্রথম লাগবে, সেটা হচ্ছে বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করা। গায়ের শক্তিটা বা উগ্রতাটা কোনো প্রয়োজন নেই ইমপ্লিমেন্ট করার। বুধকে সঠিক মতন ব্যবহার করতে হবে, বুধকে নিয়ন্ত্রিত রাখতে হবে, রিয়েলিস্টিক করতে হবে। তার কারণ কি? বুধ কিন্তু শনির সাথেই বসে আছে। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেপ্থের জায়গা মারাত্মক কিন্তু। কেননা শনি এবং বুধ যখন একত্রে থাকে, তখন ডেপ্থ বৃদ্ধি করে। তাহলে আমার মধ্যে প্রচুর সফল হওয়ার প্রত্যেকটি গুণ আছে। কেবলমাত্র 12 নম্বর ঘরের মঙ্গল উগ্রতা, ক্রোধ বড় ভয়ঙ্কর জিনিস, জেতা ম্যাচ হারিয়ে দেয় এবং ডিসিশন মেকিং এও ভুল করে ফেলে। আর ইলিউশন, আবেগ অনুভূতি থাকবে, কিন্তু ইলিউশনে কখনো আক্রান্ত হব না। এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার ভীষণ প্রয়োজন আছে। 7 নাম্বার ঘরটা মানে অত্যন্ত পজিটিভ ঘর হয়ে রয়েছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার যদি 8 নাম্বার ঘরটায় চলে যাই, তাহলে 8 নাম্বার ঘরটায় কিন্তু কেতু বসে রয়েছে।
এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে চন্দ্র কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, এবং যদি সেই বৃহস্পতিকে দেখা যায় পজিটিভ হয়ে বসে রয়েছে, তাহলে কেতু এমন একটা প্ল্যানেট, যেই প্ল্যানেটকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। কেতু এমন একটা প্ল্যানেট যার নিজস্ব কোনো পাওয়ার নেই। যদি যেই ঘরে সে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে যায়। আর সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারলেস হয়ে যায়, তাহলে কেতু কিন্তু পাওয়ারলেস হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে চন্দ্র কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, অত্যন্ত পাওয়ারফুল, তাহলে কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখা দরকার আছে যে ৮ নাম্বার ঘরটাকে আমরা মারক স্থান বলি, ৮ নাম্বার ঘরটাকে আমরা লেন্দি প্রসেস বলি, ৮ নাম্বার ঘরটাকে আমরা গুপ্ত স্থান বলি। কেমন? তাহলে ৮ নাম্বার ঘরে যখন স্যাটিসফ্যাকশনের কারো কথা বসে রয়েছে পজিটিভ হয়ে, খুব ভালো মতন কিন্তু এই টুকুটা শুনতে হবে। তাহলে ৮ নাম্বার ঘরে যখন স্যাটিসফ্যাকশনের কারো কথা বসে রয়েছে কেতু, এবং পজিটিভ ভাবে যখন বসে রয়েছে, তার মানে এই যে আমার যে স্যাটিসফাই হয়ে যাওয়া, স্যাটিসফ্যাকশনের জায়গা, সেটা কিন্তু লেন্দি হবে। আমি দুদিন স্যাটিসফাই হলাম তারপরেই আমি স্যাটিসফ্যাকশনটা অফ হয়ে গেল, তা কিন্তু নয়। তার কারণ ৮ নাম্বার ঘরটা কিন্তু লেন্দি প্রসেস, এবং ৮ নাম্বার ঘরটা কিন্তু গুপ্ত স্থান। তাহলে আমার স্যাটিসফ্যাকশন যেন আমি ওভার রিয়াক্ট না করি, আমি দারুণ সুখী, বুঝলে আজ আমি দারুণ সুখী, তা নয়। সেটাকে যেন আমি রিয়েলাইজ করি, অনুভব করি, অনুভূতির মধ্যে যেন থাকে। কেমন? এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আর মারক স্থান কেন বলা হচ্ছে? ৮ নাম্বার ঘরকে মারক স্থান বলা হলেও পজিটিভ গ্রহ যখন বসে থাকে তখন ৮ নাম্বার ঘরের রিফ্লেকশন। তার মানে আমার যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, সেটা কিন্তু লেন্দি প্রসেস, কিন্তু সেটাকে ক্যারি করতে হবে আমাকে। তার কারণ প্রথমেই আমি বলেছি ২ নম্বর ঘরে ইলিউশনের জায়গা রয়েছে, আবার আমি বলেছি ১২ নম্বর ঘরে মঙ্গল রয়েছে। এই জায়গাগুলো কোনো মতে যেন আমার স্যাটিসফ্যাকশনের জায়গায় হিট না করতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখা প্রয়োজন। তাহলে আমি আগে অন্তত কয়েক লক্ষবার বলেছি ৮ নাম্বার ঘর সবসময় নেগেটিভ রেজাল্ট দেয় না, মারক স্থান বলা হয়। কিন্তু যখন পজিটিভ ভাবে কোনো গ্রহ বসে থাকছে এবং পজিটিভ হয়ে যাচ্ছে, যেমন যদি আমি বুধকে দেখি, যদি আমি শনিকে দেখি পজিটিভ ৮ নাম্বার ঘরে, সেরকম কেতু যখন পজিটিভ হয়ে বসে রয়েছে ৮ নাম্বার ঘরের সব ফেসিলিটি সে পাবে। কিন্তু তাকে যদি ভালো মতন লালন পালন, যত্ন এবং সঠিক মতন ক্যারি না করা হয়, তাহলে কিন্তু ওই যে বললাম লেন্দি প্রসেস, আমার স্যাটিসফ্যাকশন নয় লেন্দি প্রসেস, তাহলে অফ হয়ে গেলে আর কিন্তু সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে না। ভেঙে 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 কখনো কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে না। বোঝাতে পারলাম? তার কারণ ৮ নাম্বার ঘরটা হচ্ছে লেন্দি প্রসেস, এইদিকে আমার ইলিউশন চরম মাত্রায় রয়েছে। আবার ১২ নম্বর ঘরের মঙ্গলের উগ্রতা, অনিয়ন্ত্রিত অনিয়মিত সত্তাও রয়েছে। তাহলে এইগুলো যদি কোনো মতে আমার স্যাটিসফ্যাকশনের জায়গায় হিট করে, স্যাটিসফ্যাকশনের কেতু যদি নেগেটিভ হয়ে যায়, সে কিন্তু তখন নেগেটিভ ভাবে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ লিড করতে শুরু করবে, সুদূর প্রসারী। তখন কিন্তু সে স্যাটিসফ্যাকশনের জায়গাটা পাবে না। আমি একদম ডিটেলিং করে ক্ল্যারিফাই করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। এইবার যদি খুব ভালো মতন আমি ৯ নাম্বার ঘরটা দেখি, ধনু রাশির সবচেয়ে পজিটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, গুরু, টিচার, পথপ্রদর্শক, পালন কর্তা, তোমাদের যারা পালন যাদের দ্বারা তোমরা পালিত হচ্ছ, এরা অত্যন্ত তোমাকে সাপোর্টিভ জায়গাটা বা সাপোর্ট করবে, অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখা দরকার ৯ নাম্বার ঘর দ্বারা আমরা সারা জীবনের সংযোগকেও বুঝি। ৩ নাম্বার ঘর দ্বারা এখনকার সংযোগ, ৯ নাম্বার ঘর দ্বারা সারা জীবনের সংযোগ। সেই জায়গাটাই কিন্তু মারাত্মকভাবে ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু কিন্তু রবি ফ্লাকচুয়েশনেরও কারকতা। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু তোমাকে হতেই হবে। কেমন? যেমন আমি
সাইকেল নিয়ে বাইরে বেরোলাম, রবির 9 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি হয়, আমি 1 2 3 4 5 6 7 রবি এবং বৃহস্পতির অবস্থান 3 নম্বর ঘরকে হিট করছে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, আমাকে সঠিক মতন গাইড করা বা আমি সঠিক মানুষের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছি, সেই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু সংযোগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ফ্লাকচুয়েশন। কিন্তু সংযোগ এখানে তোমার ফেভারে হবে না, তোমার ফেভারে কাজ করবে না। তার কারণ এই ছকটার মধ্যে যেই গ্রহটা সবচেয়ে পজিটিভ হয়ে রয়েছে সে কিন্তু শনি। শনি যখন পজিটিভ হয়ে যায়, রিয়েলিস্টিক ব্যাপারটা যখন সবচাইতে ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন ইলিউশন বা আবেগ ততটা কাজ করে না। ইলিউশন আবেগ তো লাগবেই, কন্ট্রোল ব্যাস ওইটুকুই, কিন্তু ইলিউশন আবেগ অনুভূতি দ্বারা বিশ্বজয় করব, সেটা কখনোই কিন্তু হয় না। যদি 10 নম্বর ঘরটা দেখা যায়, বুধের ঘর, আগেই বললাম বুধ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 10 নম্বর ঘর মানেটা কি? 10 নম্বর ঘর মানে হচ্ছে জংশন, 1-6-10 কানেকশন, 1-7-10 কানেকশন, 1-6-10 কানেকশন সার্ভিস, 1-7-10 কানেকশন বিজনেস, 1-4-10 কানেকশন আমার নর্মাল শিক্ষাও বোঝা যায়, ব্যক্তিগত জীবন বোঝা যায়, সার্বিক জীবন বোঝা যায়। 1-9-10 কানেকশন, তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রটা 10 নম্বর ঘর দ্বারা ক্ষেত্রকে বোঝা যায়, জংশন, সবাই যেখানে এসে মিশছে, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি উচ্চ শিক্ষার ক্ষেত্র, কি নর্মাল শিক্ষার ক্ষেত্র, কি বিজনেসের ক্ষেত্র, কি সার্ভিসের ক্ষেত্র অত্যন্ত পজিটিভ। শুধু ইলিউশনে আক্রান্ত হওয়া যাবে না। আর 12 নম্বর ঘরের যে মঙ্গল, অনিয়ন্ত্রিত অনিয়মিত উগ্রতা ত্যাগ করার প্রয়োজন। তাহলেই কিন্তু 10 নম্বর ঘরের সাপোর্টের জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। 11 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কর্মফলের জায়গা। কর্মফলের জায়গা যখন পজিটিভ হয়ে যায়, এবং কর্মফলের জায়গায় কিন্তু বুধ এবং শনি পজিটিভ ভাবে বসে রয়েছে, আবার সেটা শুক্রের ঘর, তাহলে ডেফিনিট ভাবে কর্মফলটা পাবো কিভাবে? আমি যদি কর্ম না করি তাহলে কি আমি কর্মফল পাবো? তাহলে কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে থাকলেও আমাকে কিন্তু কর্মটা করতে হবে, সঠিক মতন কর্মটা করতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কি দেখা যায়, যে কর্ম করছি কোনো রেজাল্ট পাচ্ছি না, প্রচুর পরিশ্রম করছি, পরীক্ষা দিচ্ছি, সফল আর হচ্ছি না। আমি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নেক্সট 1 মাসে আমি যে কর্মটা করব, আমি যতটুকু পাওয়ার ততটুকুই পাবো, বা তার চাইতে একটু বেশিও পেতে পারি। সেটা কিন্তু নেগেটিভ সাইড দিয়ে হতে পারে, সেটা কিন্তু পজিটিভ সাইড দিয়ে হতে পারে। দেখা গেল আমি কোনো ক্রাইম করলাম, আমি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়লাম, আমি কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে পড়লাম, বা অবৈধ কোনো কাজ করলাম, ইলিগাল অ্যাক্টিভিটিস করলাম, সেখানে সিসিটিভি নেই, কেউ দেখতে পেল না, কেউ জানতেও পারলো না, আন্ডার টেবিল টাকা পয়সা নিলাম, কেউ জানতে পারলো না। কিন্তু মনে রাখা দরকার আছে, আমি জানলাম চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, কিন্তু কর্মফলের মধ্যে দিয়ে তার রিফ্লেকশন করবেই। যে কর্মটা তুমি করবে সেই কর্মফলই তুমি পাবে, বা তার চাইতে একটু বেশিও পেতে পারো। সেটা নেগেটিভ কর্ম করো, সেটা পজিটিভ কর্ম করো, সেটা তোমার উপর নির্ভর করছে। কেমন? তবে কর্মফলটা পজিটিভ পেতে হলে তোমাকে কিন্তু রিয়েলিস্টিক হতে হবে, মানে কঠিন পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, সৎ হতে হবে, এবং বুদ্ধি দ্বারা সমস্ত কাজ করতে হবে, কেবল গায়ের জোরে নয়। কেন না, কর্মফলের জায়গায় কিন্তু শনি বসে রয়েছে, আর কর্মফলের জায়গায় কিন্তু শনির সাথে বুধ বসে রয়েছে। তাই আমি বোঝাবার চেষ্টা করলাম, এবং সার্বিক মতে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা কয়েক লক্ষ ধনুরাশির জাতক জাতিকা আছেন, প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের জীবনে নেক্সট 1 মাস কারোর ক্ষেত্রে 100% অ্যাকুরেট হবে, কারোর ক্ষেত্রে
60% অ্যাকুরেট হবে, কারোর ক্ষেত্রে 40% অ্যাকুরেট হবে, কারোর ক্ষেত্রে 20% অ্যাকুরেট হবে, কিন্তু হতে বাধ্য। কেননা সার্বিক ধনুরাশির ছকের মধ্যে যেটা রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে সেটা আপনার জীবনে হতে বাধ্য, কিন্তু তার সাথে আরো অনেক কিছু হতে পারে আপনার জীবনে, কেননা আপনার ছকটা সম্পূর্ণ আলাদা। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, বা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে কালপুরুষ ছকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, এবং যেহেতু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার আপনার নেগেটিভিটিকে নিয়ে আলোচনা করবে, কেননা পজিটিভিটিকে রেকটিফাই করার প্রয়োজন হয় না, এবং সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজই হচ্ছে কি প্রেডিকশন করা, সমাজ সংস্কারক নয়। তাহলে অবশ্যই নেগেটিভিটিটাকে জানুন এবং জেনে ইমিডিয়েট সেটাকে কিন্তু ফাইন্ড আউট করুন এবং শর্ট আউট করুন। নেগেটিভিটিটা অবশ্যই অফ করুন। রোগ পুষে রাখলে সেটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে এবং একটা সময় আলসারে রূপান্তরিত হবে এবং পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হবে। আজকের মতন এটুকুই। নমস্কার।